শনিবার সন্ধে 6টা মানেই হচ্ছে টলি কথার লেটেস্ট এপিসোড। আর আজকে টলি কথার নতুন এপিসোড নিয়ে আমি স্নিগ্ধা এসেছি আপনাদের সামনে। আর কিছুদিন আগে আমরা পেরিয়ে এলাম ভ্যালেন্টাইন্স উইক, ভ্যালেন্টাইন্স ডে। আজকে আমাদের টলি কথার গেস্ট হচ্ছেন অ্যাক্ট্রেস মল্লিকা ব্যানার্জি। চলুন তাহলে মল্লিকাদের কাছ থেকে শুনে নেওয়া যাক তার ভ্যালেন্টাইন্স উইক সে কীভাবে পালন করলো, আর প্রেম নিয়েও বরং আড্ডা দিয়ে নেওয়া যাক। মল্লিকাদি, ওয়েলকাম টু জিও বাংলা টলি কথা। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সামনেই আমাদের ভ্যালেন্টাইন্স ডে আমরা পেরিয়ে এলাম, তারপর ভ্যালেন্টাইন্স উইক পেরোলাম, তো বলো কীরকম কাটালে গোটা সপ্তাহটা? ভালোই কাটিয়েছি, খুব ভালো কাটিয়েছি, মজা করে কাটিয়েছি। অনেকগুলো খরচা হয়ে গেল। না ভাববে না যে প্রেম করছি তাই জন্যে। আমার প্রেম একটা আছেই অলরেডি। 15 বছর ধরে আমি তার সাথেই প্রেম করছি। সেটা হলো আমার মেয়ে গরিমা, তার সাথে সেই আমার ভ্যালেন্টাইন। মানে পুরো উইকটা তাহলে মেয়ের সাথে কাটানো হয়েছে? অফকোর্স, এখন তো কাটাতেই হবে, কারণ তার তো আইসিএসসি পরীক্ষা, না চাইতেও তার সাথেই কাটাতে হচ্ছে আমাকে। বেশ, মানে ভ্যালেন্টাইন্স উইকটা একদম অন্যভাবে কাটানো হয়েছে, মেয়ের সাথে কাটানো হয়েছে। প্রত্যেক বছরই এরকমভাবেই চলে? প্রত্যেক বছর এইভাবেই চলে। বাও, এটা কিন্তু খুব মিষ্টি। আচ্ছা, আমার একটা প্রশ্ন করার সময় আমি তোমাকে আগেই অফ ক্যামেরা জিজ্ঞাসা করছিলাম যে নেগেটিভ চরিত্রে বেশি পরিচয়, যেহেতু বেশি পরিচিতি দর্শকদের সামনে, তো মজার কোনো ইনসিডেন্ট ঘটেছে? ফিডব্যাক পেয়েছো মজার কোনো দর্শকদের থেকে? আমি প্রথম মানে বড় ব্রেক যেটা, সেটা তো নেগেটিভ চরিত্রতেই বড় ব্রেক। তো আমি তখন প্রায় 3-4 মাস শুটিং চলছে, টেলিকাস্টও চলছে। আমাকে মেসেঞ্জারে একজন ভদ্রমহিলা মেসেজ করেছে, মানে যেটা মেসেঞ্জারের সবার মেসেজ আসে, করেছে। তো আমাকে সেখানে গোটা গোটা অক্ষরে লিখেছে, আপনি কখনো সুখী হবেন না, আপনি অত্যন্ত একজন খারাপ মহিলা, আমি চাই যে আপনার জীবনে কোনো দিন যেন সুখ না আসে। এটা সিরিয়াসলি, মানে যদি বলো আমি দেখাতেও পারি, আপনার জীবনে কোনো দিন সুখ যেন না আসে। আপনি যেরকম আপনার বৌমাকে প্রতিনিয়ত জ্বালা যন্ত্রণা দিচ্ছেন, আপনিও যেন প্রতিনিয়ত এইভাবে জ্বালা যন্ত্রণা পান। আর ভদ্রমহিলা নৈহাটির তে থাকেন, মানে উনি মেনশন জানলাম এইভাবে যে জীবনে যদি আপনি কোনো দিন নৈহাটিতে প্রোগ্রাম করতে আসেন, আপনি মার খাবেন আমার হাতে। এটা হলো এক। তারপর আমি যখন যমুনা ঢাকি করছি, তখন একজন ভদ্রমহিলা আমায় মেসেঞ্জারে লিখেছে যে আপনার লজ্জা করে না, আপনাকে তো দেখতে এত সফিস্টিকেটেড, আপনি এরকম অসভ্য নির্লজ্জের মতো পাঠ করেন, আপনার কখনো মনে হয় না যে আপনার পার্সোনালিটির এগেনস্টে গিয়ে আপনি কাজ করেন? দেখো, একটা কথা বলি, আমার না এগুলো ভালো লাগে। এটা একটা, মানে আমার কাছে একটা অ্যাওয়ার্ডের মতো। মানে নেগেটিভ চরিত্র করে যদি তুমি গালাগাল না খাও অডিয়েন্সের থেকে, তাহলে তো তুমি সেই চরিত্রটাকে জাস্টিফাই করতে পারছো না। একটা সময় মনে হয় নিশ্চয়ই আমি চরিত্রটাকে জাস্টিফাই করতে পারছি বলে মানুষের রাগ হচ্ছে বলে এই বহিঃপ্রকাশ। তো ভালো লাগে। সাংঘাতিক এক্সপিরিয়েন্স নেগেটিভ চরিত্রে। আচ্ছা, ভ্যালেন্টাইন্স উইক নিয়ে যখন কথা হলো, এই যে ভ্যালেন্টাইন্স উইক আমরা প্রত্যেকে পেরিয়ে এলাম, এই ভ্যালেন্টাইন্স উইকে প্রেম নিয়ে কি বলবে দর্শকদের? প্রেম নিয়ে একটাই কথা বলবো, প্রেম ভালো। প্রেম করলে মন ভালো থাকে, প্রেম করলে সাজতে ভালো লাগে, প্রেম করলে তুমি নিশ্চয়ই জানো, প্রেম করলে বারেবার তার সাথে দেখা করতে যাওয়ার আগে আয়নার সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে ভালো লাগে, নানা রকম গান শুনতে ভালো লাগে। সবটা মিলেমিশে স্বাস্থ্যকর প্রেম করুন। হ্যাঁ, স্বাস্থ্যকর প্রেম করুন। আচ্ছা, অভিনয়ে অনেক বছর হয়ে গেল, অভিনয় আসাটা কিভাবে? অভিনয়ে মানে আমি যখন ক্লাস 8-এ পড়ি, আমার বাবা সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করতো। তো হঠাৎ বাবার ভীষণ শরীর খারাপ হয়, ভীষণ, মানে আনপ্রেডিক্টেবল শরীর খারাপ। সেটা না মানে জ্বর সর্দি কাশি এরকম নয়, একটা সাইকোলজিক্যাল প্রবলেম হলো। বাবা ভাবতো বাড়ি থেকে বেরোলেই বাবা মারা যাবে। তো বাবা অফিস যেতে পারতো না, মানে ইচ্ছে থাকলেও বাবা ভয়তে বাড়ি থেকে বেরোতে পারতো না। অদ্ভুত, মানে মানসিক
রোগটা তো তুমি কাউকে বোঝাতে পারবে না। যেরকম আমি ক্লস্ট্রোফোবিক, আমি তো মানুষকে বোঝাতে পারবো না যে আমি ভিড় দেখলে ভয় পাই, বা ওই যে দর্শকরা আমাকে ভালোবেসে আমার কাছে এগিয়ে আসে ফটো তুলতে, মানে তাদের ভালোবাসা থেকে তারা কিন্তু এগিয়ে আসে, কিন্তু আমার মানে মনে মনে ভয়ে এই যে আমার দম বন্ধ হয়ে যাবে। এটা একটা মানসিক প্রবলেম, মানে অনেকেরই অনেক রকম মানসিক প্রবলেম থাকে। সেরকম আমার বাবারও একটা সময় এরকম হয়েছিল। তখন আমার বোনেরা বেশ ছোট ছোট আমার থেকে, তো 3 বোন আমরা। তো আমার মনে হয়েছিল যে না, আমাকে তাহলে কিছু একটা করতে হবে সারভাইভ করার জন্য। তখন বুঝলাম যে রিলেটিভরাও আস্তে আস্তে পাশ থেকে সরতে শুরু করলো, বাড়িতে আসা বন্ধ করে দিল যদি মা পয়সা করি মানে চায়। যেহেতু আমরা তো খুব ছোট ছোট, মা মানে প্রেডিক্টই করতে পারে না যে আমি বেরিয়ে কাজ করে রোজগার করব। সেই জায়গায় যদি আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়তাম তখনও মা একটা আমার প্রতি আশা রাখতে পারতো। কিন্তু যাকে আমি ঈশ্বর বিশ্বাসী, ভীষণ ঈশ্বর বিশ্বাসী, আমি মহাদেবকে ভীষণ বিশ্বাস করি। আমার একজন নাচের টিচার ছিল, সে আমাকে বলল যে তুই তো এত ভালো নাচ করিস। ওনার কোনোভাবে টলিউডে একটা যোগাযোগ ছিল, ব্যাকআপ ডান্সার উনি বোধহয় অ্যারেঞ্জ করতেন বাকি। আমি ব্যাকআপ ডান্সারের কাজ করতে শুরু করলাম। আমি বহু সিনেমায় ছোটোবেলা থেকে ব্যাকআপ ডান্সারের কাজ করতাম। তারপর আস্তে আস্তে বাবাও সুস্থ হলো, আবার সব কিছু। আমার নিজের নাচের স্কুল ছিল, ক্লাস 8 থেকে আমি নাচের স্কুল করেছিলাম। তারপর তো বিয়ে হলো, সন্তান, সব কিছুই ছেড়ে দিলাম। তো আমি কখনোই খুব একটা কেরিয়ারিস্টিক ছিলাম না। মানে আমার কাছে বিয়েটা একটা ফ্যাসিনেশন ছিল। মানে আমি বিয়ে নিয়ে ফ্যান্টাসাইজ করতাম, মানে আমার বর এরমভাবে আসবে, আমি বিয়ের পর অনেক বাচ্চাদের দেখবে জিজ্ঞেস করলে, এখনকার বাচ্চাদের যদি জিজ্ঞেস করো যে তুমি কেরিয়ারের পর বিয়ে করবে, তো অফকোর্স কেরিয়ারের পরই বিয়ে করো, মানে ওটাই আগে, কেরিয়ারটাই আগে। তো আমাকে যদি কেউ জিজ্ঞেস করতো যে বিয়ের পর এত বড় নাচের স্কুলটা চালাবি, তো আমি খুব সাবলীলভাবে বলতাম না, আমি বিয়ের পর রান্না করব, বরের সাথে ঘুরতে যাব, আমি বরের সাথে সিনেমা দেখব, বাচ্চা সামলাবো। আমি কোনো দিন চাইনি যে আমি কাজ করব। মানে আমি খুবই আরামপ্রিয় একজন মানুষ। তো যাকে ওটা আর হলো না, কারণ আমার 2017-তে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর মেয়ের রেসপন্সিবিলিটি, বাড়ির রেসপন্সিবিলিটি, আমাকে আবার নতুন করে কাজে জয়েন করতে হলো। মানে আমি 2017-র আগেই আবার টুকটুক করে আমি বুঝেই গেছিলাম যে এই বিবাহটা হয়তো আর টিকবে না। তো আমাকে নিজের পায়ে দাঁড়াতে গেলে আমার মেজ বোন মানে মালবিকা ব্যানার্জি, অভিনেত্রী, তো সে আমায় বললো দিদি কিছু কর, তুই তো এত ভালো নাচ করলি। আমি ভাবলাম আবার নাচের স্কুলটা নতুন করে শুরু করতে হবে, মানে হয় না যে একটা। তো আমি বোন বলল যে আমার কিছু জানাশোনা আছে। বোন একজন বন্ধুর সাথে পরিচয়ও করালো। সে তখন একটি চ্যানেলের বেশ একটা উঁচু পোস্টে ছিল, তার নাম রাজর্ষি দে। সে এখন আমারও খুব ভালো বন্ধু, খুব ভালো বন্ধু। তো সে আমাকে, তার আগে আমি ছোট ছোট কাজ করছিলাম, মানে ছোট ছোট রোলে কাজ করছিলাম। সে আমাকে বিশ্বাস করে একটা, তার সে যে চ্যানেলে ছিল সেই চ্যানেলে আমাকে একটা বড় ব্রেক দিল, যার নাম সোহাগী সিঁদুর, যেটা বললাম মানুষজন অ্যাপ্রিসিয়েট করেছে। তো তারপরে আমাকে আর কখনো মানে পেছনে তাকাতে হয়নি, মানে ইন্ডাস্ট্রি আমাকে কখনো নিরাশ করেনি আর। তো ছোট পর্দার অভিজ্ঞতা আমি শুনলাম, ছোট পর্দার সাথে সাথে বড় পর্দাতেও কাজ করা হয়েছে, কোনটা বেশি কঠিন মনে হয়েছে? দেখো, কাজ মানেই তো তোমার একটা চ্যালেঞ্জ থাকবে। তো সিনেমায় যেটা হয়, তুমি আগে থেকে স্ক্রিপ্ট পাও, তুমি চরিত্রটাকে নিয়ে ভাবতে পারো, তুমি চরিত্রটাকে নিজের মতো করে তৈরি করতে পারো। সিরিয়ালে কিন্তু সেটা হয় না, মানে ইনস্ট্যান্ট, মানে ওই গরম গরম, মানে তুমি বসবে আর পাতে গরম গরম খাবার দিয়ে দেবে। মানে এরকমও হয় যে ফ্লোরে এসে আমাদের সিন পড়তে হয় বা সিন দেখে মুখস্থ করে তখনই এক্সিকিউট করতে হয়। আমার মনে হয়, দেখো সব কাজই কঠিন, কিন্তু আমার মনে হয় যে সিরিয়ালে যেসব অভিনেতা বা অভিনেত্রীরা কাজ করে খুব কঠিন। রোজ ওদের মানে আমাদের, শুধু আমার কাছে না, যারা সিরিয়ালে কাজ করে মেগা সিরিয়ালে, তাদের কাছে প্রত্যেক দিন একটা চ্যালেঞ্জের মতো। যাত্রাটা বেশ কঠিন।
আচ্ছা, কথা তো হচ্ছেই, সেই সাথে বরং আমরা একটা ছোট্ট খেলা খেলে নিই। এই যে খেলা টেলাতে না আমি ভীষণ ভয় পাই, মানে কি বলবো আর কি না চিন্তা না, করা ভীষণ যায় না। সোজা, ভীষণ সোজা। এই খেলাটার নামটা আমি একটু বলে দিই। এটা হচ্ছে আমি একটা করে শব্দ বলবো, শব্দ একটা বা দুটো হতে পারে, সেক্ষেত্রে সেটার বেসিসে শুনে তুমি তার নাম বা তোমার কি ফিলিং হচ্ছে সেটা বলতে পারবে। হঠাৎ করে বললে প্রেম, হুট করে বেরিয়ে গেল নামটা। হ্যাঁ ব্যাস, না, আমি ওটা মাথায় ধরে নিয়েছে আগে। এটাই আগেকার মজা। দিনে একটা গান ছিল না, যে গানটা ভুলে যাচ্ছি, সেই ওরকম মানে হুট করে বলে দিল হ্যাঁ তুমসে প্যার হ্যাঁ। হ্যাঁ ব্যাস, ওরকম এইটাই একটা। তো, এটাই মজা, দর্শকরাও এটাতেই মজা পাবে। তাহলে চলো খেলাটা শুরু করা যাক। একদম। ওকে, আচ্ছা আমি কিছু ওয়ার্ডস লিখে এনেছি, তাহলে স্টার্ট করি। কর। ওকে, প্রিয় সিনেমা। দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে। এক কথা ডিটেইল, যে সবার প্রিয়। আচ্ছা, প্রিয় গোয়েন্দা চরিত্র। ফেলুদা। ব্যোমকেশ নয় কেন? না ব্যোমকেশ নয় সেটা নয়, ওই যে তুমি বলে চট করে এই চট করে। হ্যাঁ, চট করে যেটা মাথায় এলো ফেলুদা। ওকে, আচ্ছা প্রথম প্রেম। মেয়ে। সরস্বতী পুজো। হলদে শাড়ি। সবচেয়ে খুশির দিন। গরিমা হওয়ার দিনটা 9 জুলাই। প্রিয় বন্ধু। মা। প্রিয় নায়ক। শাহরুখ খান। ভ্যালেন্টাইন। আমি বলবো না, আমি বলবো না। সে রাগ করুক যাই করুক, ভ্যালেন্টাইন মানে প্রেম। ভ্যালেন্টাইন মানে প্রেম, মানে কিভাবে পুরো রাস্তা এদিক ওদিক করে সাইড দিয়ে মানে ব্রেক ঠেক মেরে গাড়িটা নিয়ে দিদি এগিয়ে যাচ্ছে। না খুব ভালো, খুব ভালো খেলা, খুব ভালো হলো। প্রশ্ন উত্তর যখন ভালো হচ্ছে, আর যেহেতু আমি আলোচনা করছি আজকে ভ্যালেন্টাইন, আমরা পোস্ট ভ্যালেন্টাইন নিয়ে কথা হচ্ছে, তো নতুনদের জন্য, যারা নতুন জেনারেশন তাদের জন্য, মানে ধরো তুমি অ্যাজ এ তুমি গরিমাকে অ্যাডভাইস দিচ্ছ প্রেম নিয়ে, কি বলবে? দেখো আমার মনে হয় জানো, আমরা যারা ওই 90s-এর গান টান শুনেছি তাদের কাছে প্রেমের অনুভূতিটা একটা অন্যরকম। মানে হাতে হাত লাগলো, মনে হলো যে এটাই তো আমি চেয়েছিলাম। বা একটা ধরো সাজানের গান হচ্ছে, তখন মনে হচ্ছে গানের থ্রুতেই আমি তো সব বুঝিয়ে দিচ্ছি। এখন আমার এখনকার বাচ্চা, মানে আমি আমার মেয়েকে দিয়েই যদি ধরি, এখনকার বাচ্চাদের, আমার মেয়ে প্রেম মানে এখনো পর্যন্ত করে ওঠেনি, মানে এখনো এত থ্যান থ্যান করছে, মানে আমি বলি তো প্রেমটা আর তোমার দ্বারা হলো না বোধহয়। এখনকার বাচ্চাদের যেটা আমি দেখি যে এত ভীষণ অ্যাডভান্স, এত ভীষণ মানে চটজলদি ডিসিশন নেয় জীবনে, আর অ্যাডজাস্টমেন্টটা নেই জানো। অ্যাডজাস্টমেন্ট ছাড়া প্রেম বা সংসার কোনোটাই তো হয় না। অ্যাডজাস্ট করতেই হয়, মানে তোমাকে একটু অ্যাডজাস্ট করতে হবে, ওকে একটু অ্যাডজাস্ট করতে হবে, যেটা ধৈর্যটা এখনকার বাচ্চাদের নেই। আর একটা জিনিস আমার ভীষণ ভয় লাগে আজকালকার জেনারেশন, মানে আমি যেটা এখন যেরকম সোশ্যাল মিডিয়ায় এটা ওটা দেখি, প্রেম প্রমাণ করতে গেলে সে যেটা বলবে সেটা নিশ্চয়ই তোমাকে শুনতে হবে। তুমি এখানে যেও না, তুমি জাস্টিফাই করলে কি হ্যাঁ আমার এখানে যাওয়ার আছে, এটা এইখানে এটা হার্মফুল নয়, সেগুলো শুনলে, বা এটা আজকের খাবো না কাল খাবো, বা আজকের এই সিনেমাটা দেখতে যাব না কাল যাই, এই অ্যাডজাস্টমেন্টটা আমাকে এতটা ফটো পাঠাতে হবে তাহলেই আমি বুঝবো তুমি আমায় ভালোবাসো, সেটা আমি হাত জোর করে বলছি প্লিজ করো না। কারণ কি বলো তো, কার মনে কখন কি হয় কেউ তো জানে না। আর বাবা মারা তো খুব স্বপ্ন নিয়ে, যখনই তার এই যে বললাম 9 জুলাই যখন গরিমামার হাতে এসছে, তখন থেকে কিন্তু আমি একটা একটা করে গরিমার নিয়ে স্বপ্ন বাঁধতে শুরু করেছি। প্রত্যেকটা বাবা মায়েরই একটা করে স্বপ্ন থাকে তাদের সন্তানকে নিয়ে। তারা যখন মানে এই যে ওই বলে না আজকালকার ওই তুই আমাকে এটা করলি আমি লিক করে দেবো, এটা এমন কিছু কাউকেই সুযোগ দিও না। আর জানো তো, যতটা আব্রুতে থাকতে পারবে প্রত্যেকটা পুরুষ মানুষ, তার গার্লফ্রেন্ড বলো তার স্ত্রী বলো, তাকে কিন্তু আব্রুতে দেখতেই পছন্দ করে। তুমি যত ওপেন হয়ে যাবে,
ও কিন্তু নিজের মাথায় মাথায় সেটা কাউন্ট করতে শুরু করবে যে এ সেই যোগ্য নয়, আমার যোগ্য নয়। প্রত্যেকটা পুরুষ মানুষ কিন্তু আব্রুতে থাকা মহিলাকে পছন্দ করে। খুব সুন্দর একটা অ্যাডভাইস দিলেন মল্লিকাদি। তা দর্শকদের উদ্দেশ্যে জিও বাংলার পর্দায় কি বলবে? আমি জিও বাংলার প্রত্যেকটা দর্শককে বলবো, জিও বাংলা দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সিরিয়াল দেখুন, আমাদেরকে উৎসাহী করুন, আর আমাদের পাশে থাকুন, খুব ভালো থাকুন। নমস্কার। তুমিও খুব ভালো থেকো, খুব ভালো থাকো। আর না সবার আমি আর একটা কথা বলি, আমার পাশে যে বসে আছে তাকেও বলবো খুব ভালো থেকো। থ্যাংক ইউ। খুব ভালো প্রশ্ন হয়েছে। ক্যামেরার পেছনে দুজন ভাই বসে আছে, তাদেরকে বলবো খুব ভালো থেকো। আর তাদেরকে জিজ্ঞেস করবো না, বা তোমাকেও জিজ্ঞেস করবো না ভ্যালেন্টাইন ডেতে কী যা করেছো বেশ করেছো, সাবধানে করো, মন ভালো রেখে করো, এটাই বলবো। এবার আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো কিরকম লাগলো আজকের টলিকথার এপিসোড, কিরকম লাগলো আমাদের প্রশ্ন উত্তর এবং সে সাথে মিষ্টি মজার খেলাটা, সেটা অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট সেকশনে। আর এরকম আরও টলিকথার এপিসোড দেখতে গেলে জিও বাংলার পর্দায় প্রত্যেক শনিবার ঠিক সন্ধ্যে 6টায় নজর রাখতে হবে। নমস্কার।